হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটিতে আমরা রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে, কারণ চ্যাপ্টারটি ক্যালকুলেশন করতে হবে। এই চ্যাপ্টারে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে যেহেতু ক্যালকুলেশন করতে হবে তাহলে খাতা কলম নিয়ে বসাই ভালো। দেখো, প্রথমেই আমরা দেখব যে গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব কি। তাহলে প্রথমেই দেখব আমরা যে গ্যাসের প্রমাণ ঘনত্ব। গ্যাসের প্রমাণ ঘনত্ব গ্যাসের প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব ঠিক আছে। গ্যাসের প্রমাণ ঘনত্ব বা ইংলিশে যাকে বলা হয় যে অ্যাবসলিউট ডেনসিটি অফ এ গ্যাস, ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় অ্যাবসলিউট ডেনসিটি অফ এ গ্যাস। তো দেখো এটা কি না, এনটিপিতে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসারে, ঠিক আছে, 1 লিটার যে কোনো গ্যাসের যে ওজন, সেই ওজনকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যত গ্রাম হবে সেই গ্রামকেই বলবো আমরা কি, যে গ্যাসটির প্রমাণ ঘনত্ব। কি বলছি না, এনটিপিতে 1 লিটার কোনো গ্যাসের যে ওজন, সেই ওজনকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেই ওজনটিই হবে কিন্তু গ্যাসটির প্রমাণ ঘনত্ব, ঠিক আছে। তো গ্যাসের যে প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেন গ্যাসের যে এনটিপিতে হাইড্রোজেন গ্যাসের যে প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত হয় না, 0.089, ঠিক আছে, গ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে এনটিপিতে বা প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 লিটার হাইড্রোজেন গ্যাসের যে ওজন সেটা হচ্ছে কত না, 0.089 গ্রাম। এরপর দেখো এই যে গ্যাসের প্রমাণ ঘনত্ব, এটা অনেকটাই কম হয়, ঠিক আছে। এটা প্রকাশ করতে অনেক অসুবিধা হয়। তার জন্য আমরা আপেক্ষিক মানে কারো সাপেক্ষে প্রমাণ ঘনত্বটা বার করি, যাতে আমাদের নির্ণয় করতে সুবিধা হয় এবং প্রকাশ করতেও সুবিধা হয়। তো মূলত যেহেতু হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের যে ভর সেটা খুব কম হয়, মানে হালকা হয়, হাইড্রোজেন গ্যাস খুব হালকা হয়, এই জন্য মূলত হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে আমরা যে কোনো গ্যাসের ঘনত্ব বার করি। তো হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে যে ঘনত্ব, কোনো গ্যাসের ঘনত্ব, সেই ঘনত্বকেই বলা হয় আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব। তা দেখো এরপরের যেটা জানবো সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব। এই বাষ্প ঘনত্বকেই আপেক্ষিক ঘনত্ব বলা হয়। বাষ্প ঘনত্ব এটাকে বলা হয় ইংলিশে বলা হয় ভেপার ডেন্সিটি। এটাকে ইংলিশে বলা হয় ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি ভেপার ডেন্সিটি দেখো এই ভেপার ডেন্সিটি কি কি বললাম, যে এই যে গ্যাসের প্রমাণ ঘনত্ব, এই প্রমাণ ঘনত্ব অনেক কম হয়, ঠিক আছে, খুব এর ভ্যালুটা অনেক কম হয়। তাই আমরা এই গ্যাসের ঘনত্ব বার করার সময় বা নির্ণয় করার সময় হাইড্রোজেন গ্যাসকে প্রমাণ হিসেবে ধরি, যে হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে কোনো একটা গ্যাসের ঘনত্ব কত গুণ, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। তাহলে কি বলবো না, এটা বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলা হয়। আপেক্ষিক ঘনত্ব বলা হয় কারণ কারো সাপেক্ষে বার করা হয়, আর যার সাপেক্ষে বার করা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কি বলবো না, সমচাপ এবং উষ্ণতায়, সমচাপ ও উষ্ণতায়, সমচাপ উষ্ণতায়, ঠিক আছে, কোন গ্যাসের ওজন, কোন গ্যাসের, এক মিনিট, কোন গ্যাসের ওজন, দেখো কোন গ্যাসের ওজন, গ্যাসের ওজন, ঠিক আছে, সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের, সম-আয়তন সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, ঠিক আছে, সম-আয়তন হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, গ্যাসের তুলনায় যত গুণ ভারী, যত গুণ ভারী, এই যে সংখ্যাটি, সেই সংখ্যাটিকেই বলা হয় যে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বা ভেপার ডেন্সিটি। কি বললাম, সমচাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ওজন
সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটিকে বলা হয় বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। ঠিক আছে, তাকে বলা হয় বাষ্প ঘনত্ব। এবার দেখো এই যে ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব, এর সাথে আমরা আণবিক যে গুরুত্ব, সেই আণবিক গুরুত্বের সম্পর্ক নির্ণয় করব। তার আগে আণবিক গুরুত্বটা বলে রাখি যে আণবিক গুরুত্ব কি, এগুলো ক্লাস 9-এ পড়েছো আণবিক গুরুত্ব। আমি একবার রিপিট করে দিচ্ছি। আণবিক আণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট। আণবিক গুরুত্ব, এই আণবিক গুরুত্বকে মলিকুলার ওয়েট বলা হয়। এই বাষ্প ঘনত্ব মেনলি ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়, ডেনসিটি, ডি ফর ডেনসিটি, ওই জন্য ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয় সংক্ষেপে। আর আণবিক ভরকে মলিকুলার ওয়েট এম দিয়ে লেখা হয়। এটা কি না, কোন একটি মৌল বা যৌগ, ঠিক আছে, মৌল বা যৌগ, ঠিক আছে, একটি হাইড্রোজেন কোন একটি মৌল বা যৌগের, ঠিক আছে, কি বলছি ডেফিনেশন হবে, কোন একটি মৌল বা যৌগের অণু, ঠিক আছে, একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, ঠিক আছে, তাকে ওই তাকে যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলা হয়। কি বললাম, কোন একটি মৌল বা যৌগের একটি অণু, মৌল বা যৌগের অণু কি না, একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, সেই সংখ্যাটিকে আমরা বলবো আণবিক গুরুত্ব। ঠিক আছে, আর বাষ্প ঘনত্ব হচ্ছে, এটা বললাম বাষ্প ঘনত্বের ডেফিনেশন, আর হচ্ছে আণবিক গুরুত্ব ডেফিনেশন। আণবিক গুরুত্ব বা আণবিক ভর মেনলি আমরা প্রোটন, নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকে তাদের সংখ্যার সমষ্টি বার করে আমরা আণবিক গুরুত্বটা বার করে থাকি। এখানে মানে এটা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব বার করি। এবার যতগুলো পরমাণু থাকে ততগুলো সেই সংখ্যাটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আণবিক গুরুত্বটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, ধরো যেমন অক্সিজেন, ঠিক আছে, এর আণবিক গুরুত্ব কি হবে না, দেখো অক্সিজেনের পরমাণুতে 8টা প্রোটন থাকে এবং 8টা নিউট্রন থাকে। ঠিক আছে, তাহলে 8টা প্রোটন 8টা নিউট্রন, এটা একটা অক্সিজেন অণুর ক্ষেত্রে, এটা হচ্ছে একটা অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে। অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন যে অণুটি, এটা গঠিত হয়েছে দুটি অক্সিজেন পরমাণু দিয়ে। তাহলে এই দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে একটিতে 8টা প্রোটন 8টা নিউট্রন, মানে 16টা হয়ে গেল। কয়টা পরমাণু আছে? দুটো, ইন্টু 2, তাহলে কত হবে? 16 32। অক্সিজেনের আণবিক গুরুত্ব হয়ে গেল, আণবিক ভর হয়ে গেল 32। ঠিক আছে, মেনলি প্রোটন আর নিউট্রন সংখ্যাকে যোগ করে আমরা আণবিক ভরটা বার করি। তেমনি একইভাবে যদি বলা হয় যে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, এর আণবিক ভর কত হবে? না দেখো, ক্যালসিয়ামের প্রোটন হচ্ছে 20টা থাকে, নিউট্রন থাকে 20টা, তাহলে 40 হয়ে গেল, প্লাস যে কার্বনের প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা 6টা, ঠিক আছে। আর অক্সিজেন, দেখো এখানে অক্সিজেন 3টে পরমাণু আছে, এক একটার হচ্ছে 8টা প্রোটন 8টা নিউট্রন, কটা আছে? 3টে আছে। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে 40 52, আর এখানে হচ্ছে 48 100, এটা হচ্ছে 100। তাহলে আণবিক গুরুত্ব এইভাবে বার করা হয় প্রোটন আর নিউট্রন সংখ্যাকে যোগ করে। ঠিক আছে, আর যতগুলো পরমাণু আছে তত দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা আণবিক ভরটা পেয়ে যাবো বা আণবিক গুরুত্বটা পেয়ে যাবো। এখন দেখো, এটা হচ্ছে আণবিক গুরুত্ব বা পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব নির্ণয় করার কৌশল বা প্রসেস। ঠিক আছে, এটা আমি একটু শর্টে বলে দিলাম। ঠিক আছে, এটার জন্য আমি অন্য একটি ভিডিওতে ডিটেলস এই আণবিক গুরুত্ব বা আণবিক ভর এবং পারমাণবিক ভর সম্পর্কে বলবো। এখন দেখো এই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করি। এই যে আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের যে সম্পর্ক, সেটা আমাদের অনেক সময় বলে যে আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক লিখুন। দেখো সম্পর্কটা কি হবে, তাহলে আণবিক গুরুত্ব
যাকে এম দিয়ে লেখা হয় এবং বাষ্প ঘনত্ব যাকে ডি দিয়ে লেখা হয়, এদের সম্পর্ক, এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা লিখবে, এদের সম্পর্ক, এদের সম্পর্ক। দেখো এদের সম্পর্ক কি না, কি বলেছে বাষ্প ঘনত্বের যে ডেফিনেশন সেখানে বলা আছে, দেখো বাষ্প ঘনত্ব, ঘনত্ব সেখানে আমরা কি দেখলাম, যেটাকে ডি দিয়ে লেখা হয়, কি দেখলাম যে সমায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় কোনো একটা গ্যাস যত ভারী সেটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। মানে আমি ধরি যে ভি আয়তন, ভি আয়তন, ওই আয়তনটা সমায়তন বলেছিল, সেই আয়তনটা আমি ভি আয়তন ধরে নিচ্ছি। ভি আয়তন গ্যাসের, গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, ভি আয়তন, আয়তন H2 গ্যাসের ওজন, গ্যাসের ওজন। দেখো ডেফিনেশনে কি বলা হয়েছিল না, কোনো গ্যাসের, কোনো গ্যাস ঠিক আছে কি হবে না সমায়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী, তাহলে আমরা আয়তনটা ভি ধরে নিয়েছি, যতগুণ ভারী মানে রেশিও, এটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। এখন দেখো যদি আমরা ধরে নিই যে, ধরো আমরা ধরে নিচ্ছি যে ভি আয়তন গ্যাসে এন সংখ্যক অণু আছে, কি বলছি ভি আয়তন গ্যাসে এন সংখ্যক অণু আছে, তাহলে এই গ্যাসেরও অনুসংখ্যা হবে এন, আবার এই গ্যাসেরও অনুসংখ্যা হবে এন, কারণ অ্যাভোগাড্রো সূত্র কি বলছে, দেখো অ্যাভোগাড্রো সূত্র বলছে যে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। যদি প্রতিটি গ্যাসের আয়তনে কি হয়, তাহলে সেই সব গ্যাসে অনুসংখ্যাটাও, মানে সেই সব গ্যাসে যে অণু থাকবে সেই অনুসংখ্যাটা হবে একই হবে, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে আমরা বলতে পারি যে বাষ্প ঘনত্ব ডি সমান ভি আয়তন গ্যাসের ওজন, মানে এন সংখ্যক অণুর ওজন। ভি আয়তনে কত সংখ্যক অণু আছে, এন সংখ্যক আছে, এটাকে লিখতে পারি এন সংখ্যক, এন সংখ্যক অণুর ওজন, অণুর ওজন, ঠিক আছে, বাই এন সংখ্যক, এন সংখ্যক হাইড্রোজেন অণুর ওজন, হাইড্রোজেন অণুর ওজন, হাইড্রোজেন অণুর ওজন, অণুর ওজন, ঠিক আছে। এখন দেখো দুটোতে এন এন আছে, তাহলে আমরা এন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, উপর নিচে যদি এন দিয়ে ভাগ করি তাহলে বাষ্প ঘনত্ব ডি সমান পাবো, কি হবে না কোনো গ্যাসের একটি অণুর ওজন, একটি অণুর ওজন বাই একটি, একটি কি হবে না হাইড্রোজেনের ওজন, ঠিক আছে, একটি H2 অণুর ওজন, ওজন, ঠিক আছে। এবার দেখো, এখন দেখো যে হাইড্রোজেন যে অণু, এটা হচ্ছে হাইড্রোজেন অণু, এই হাইড্রোজেন অণু দুটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত, এটা একটা, এটা একটা, দুটো হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটা হাইড্রোজেন অণু গঠন করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটি অণুর ওজন, একটি অণুর ওজন, ওজন কোনো গ্যাসের, ঠিক আছে, ওই যে গ্যাসটা নিয়েছিলাম সেই গ্যাসের একটি অণুর ওজন ডিভাইডেড বাই 2 ইন্টু, দেখো এখানে একটি হাইড্রোজেন অণুর ওজন যা হবে দুটি হাইড্রোজেন পরমাণুর ওজন কি হবে তাই হবে, তাই আমি লিখতে পারি 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ওজন, হাইড্রোজেন পরমাণুর ওজন, পরমাণুর ওজন, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই যে টার্মটা, এই যে টার্মটা পেয়েছি এখানে দেখো, এই যে একটি অণুর ওজন ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ওজন, এই টার্মটাকে দেখো বলা হয় আণবিক গুরুত্ব। এখানে আমরা ডেফিনেশনটা এখানে বলেছি যে একটি অণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, একটি অণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় যতগুণ ভারী, সেই সেই সংখ্যাটিকে বলা হয় আণবিক গুরুত্ব।
তাহলে এখানে আমরা লিখতে পারি টি সমান হাফ ইন্টু আণবিক গুরুত্ব, আণবিক আণবিক গুরুত্ব। এই আণবিক গুরুত্বকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এম দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি কি ডি ইকুয়াল টু, সরি এক মিনিট, তাহলে এখানে পাচ্ছি ডি ইকুয়াল টু পাচ্ছি, এখানে যদি লিখি ডি ইকুয়াল টু পাচ্ছি ডি ইকুয়াল টু এম বাই টু, মানে আণবিক গুরুত্ব ডিভাইডেড বাই টু যদি করি, ভাগ করি, দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা বাষ্প ঘনত্ব পাবো, মানে এম সমান টু ডি। মানে যে এক্সপ্রেশনটা, এটা মনে রাখবে, এটা দিয়ে ম্যাথ পড়ে, এটা থেকে ম্যাথ পড়ে। একটু দেখে নাও যে বাষ্প ঘনত্ব মানে ভি আয়তন গ্যাসের ওজন ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এখান থেকে ক্যালকুলেশন করে এটা পেলাম। আর এই ডেফিনেশনটা একটি অণুর ওজন ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণু ওজন, এটাকে আণবিক গুরুত্ব বলা হয়। তাহলে আণবিক গুরুত্বকে এম দিয়ে লেখা হয়, সেটা লিখলাম। এবার দেখো এই রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন দেখে নি। দেখো যেমন প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেয়া আছে, যে বাষ্প ঘনত্ব দেয়া আছে, বাষ্প ঘনত্ব এরকম মাধ্যমিকে কোয়েশ্চেন পড়ে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব, যেটাকে আমরা ডি দিয়ে লিখি, কত দেওয়া আছে না 13 দেওয়া আছে। দেখো এই বাষ্প ঘনত্ব বা আণবিক গুরুত্ব এদের কোনো একক হয় না, কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। আর যদি কোনো ভৌত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, তাদের কিন্তু একক থাকে না। ঠিক আছে, তেমনি বাষ্প ঘনত্ব হচ্ছে দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এর কোনো একক থাকে না। তাহলে বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। এর আণবিক ভর বার করতে বলেছে, আণবিক ভর। তাহলে আণবিক ভরকে আমরা এম দিয়ে লিখি। আর এখানে পেলাম কি আমরা, দেখো এখানে কি পেয়েছি, এম সমান টু ডি, এম সমান টু ডি। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা, দেখো এখানে লিখবো টু ইন্টু ডি, এম সমান টু ডি। তাহলে এখানে কত হবে, টু ইন্টু 13, মানে হবে 26। আণবিক ভর হয়ে গেল কিন্তু 26। এবার এটা হয়ে গেল 26, ঠিক আছে। এরপর ধরো কোনো গ্যাসের যদি আণবিক ভর দিয়ে দেয়, ধরো কোনো গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর বা মলিকুলার যে ওয়েট, এটা দেওয়া আছে, ধরো আণবিক ভর দেওয়া আছে 44, একক হবে না কারণ সমজাতীয় রাশির অনুপাত। তাহলে তোমাকে বাষ্প ঘনত্ব বার করতে বলেছে, বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কিভাবে বার করবে না, দেখো আমরা কি জানি, বাষ্প ঘনত্ব মানে ডি, ডি এটার সমান কি হবে না, ডি সমান এম বাই টু। তাহলে এম বাই টু কি হবে, এম আছে 44 ডিভাইডেড বাই টু, মানে হবে 20, একক হবে না, সমজাতীয় রাশির অনুপাত, সেটা বোঝা গেছে। এরপর দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এর একটা পার্ট, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি নিয়ে আলোচনা করব, যাকে ইংলিশে বলা হয় পার্সেন্টেজ কম্পোজিশন। শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন। দেখো কি বললাম, পার্সেন্টেজ কম্পোজিশন বা এটাকে বলা হয় শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি, ঠিক আছে। দেখো খুব সহজ জিনিস, পার্সেন্টেজ মানে বোঝাই যাচ্ছে, বা শতকরা মানে বোঝা যাচ্ছে যে 100তে বার করতে হবে। কি ডেফিনেশন কি না, কোন যৌগের প্রতি 100 ভাগে, কোন একটা যৌগ আছে, ধরো কোন যৌগের, হবে না, কোন একটা যৌগ আছে, কোন একটা যৌগ, ধরো কোন যৌগের
ঠিক আছে, কোনো একটা যৌগ আছে, সেই যৌগের 100 ভাগ 100 ভাগে ভাগ 100 ভাগ ওজনে 100 ভাগ হবে 100 ভাগ 100 ভাগ ওজনে দেখো 100 ভাগ ওজনে কি বললাম, কোন যৌগের 100 ভাগ ওজনে, ঠিক আছে, ওই যৌগের যত গ্রাম মৌল বা মূলক উপস্থিত আছে, মৌল বা মূলক উপস্থিত থাকে, মূলক উপস্থিত থাকে উপস্থিত থাকে তাকে বলা হয়, তাকে কি বলা হয়, সেই সংখ্যাকে বলা হয় ওই মৌল, ঠিক আছে, বা মৌল বা মূলকের শতকরা সংযুক্তি বা আয়তন, সরি পার্সেন্টেজ কম্পোজিশন। কি বলছি, কোন যৌগের 100 ভাগ ওজনে, ঠিক আছে, ওই যৌগটির মধ্যে যত পরিমাণ মৌল বা মূলক উপস্থিত থাকে সেই সংখ্যাটিকেই বলবো আমরা ওই যৌগের, ওই মৌল বা মূলকের শতকরা সংযুক্তি। ধরো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা। ধরো CO2, এই গ্যাসের যদি কার্বন ডাইঅক্সাইডের আয়তন মানে শতকরা সংযুক্তি বার করতে বলে, ঠিক আছে, তাহলে কি হবে না, দেখো কার্বন ডাইঅক্সাইডের যে আণবিক ভর CO2 এর আণবিক ভর কত হবে না, দেখো সি আছে 6 নম্বরে, মানে 6টা প্রোটন 6টা নিউট্রন, প্লাস অক্সিজেনের হচ্ছে 8টা প্রোটন 8টা নিউট্রন, দুটো করে আছে, মানে দুটো আছে, তাহলে এটা হয়ে গেল কত হবে, 44 হচ্ছে 44। তা দেখো আর কার্বনের যে আণবিক ভর কত না 12, কার্বনের আণবিক ভর হচ্ছে 12, তাহলে দেখো 44 গ্রাম CO2 তে কতটা কার্বন আছে, 12 গ্রাম আছে, তাহলে 1 গ্রামে কতটা আছে, 12/44, তাহলে 100 গ্রামে কত থাকবে বা 100 ভাগে কতটা থাকবে, কি হবে না 12 × 100 ডিভাইডেড বাই 44, ঠিক আছে। এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা হবে, এই সংখ্যাটা হচ্ছে কি না হাইড্রোজেন 112, হ্যাঁ, এই যে সংখ্যাটা পাচ্ছি আমরা, এই সংখ্যাটি হবে কি না কার্বন ডাইঅক্সাইডে কার্বন গ্যাসের সংযুক্তি, শতকরা সংযুক্তি। তাহলে এটাকে যদি গুণ ভাগ করি তাহলে কত হবে, এটা হবে 27.27 এটা হবে, মানে এই পার্সেন্টেজে কি হবে না কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন বর্তমান আছে, ঠিক আছে। তাহলে 100 ভাগে কতটা উপস্থিত থাকে কোন মৌল বা মূলক কোন একটা যৌগে, সেটাকে বলা হয় তার আয়তন, শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন। যেমন ধরো আরেকটা উদাহরণ দেখে নিই, যেমন ধরো CaCO3, এই যে যৌগটি আছে, এই যৌগটির মধ্যে ক্যালসিয়ামের আয়তন সংযুক্তি বার করতে হবে, আয়তন সংযুক্তি কেন বলছি আমি বারবার, শতকরা সংযুক্তি বার করতে হবে, শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে হবে। তাহলে দেখো প্রথমত আমাকে কি করতে হবে না CaCO3 যে আণবিক ভর, CaCO3 এর আণবিক ভর মানে হবে 100, যেটা হচ্ছে CaCO3 এর আণবিক ভর, আণবিক ভর ঠিক আছে। তাহলে এটা CaCO3 এর আণবিক ভর। এখন ক্যালসিয়ামের তোমাকে শতকরা সংযুক্তি বার করতে বলেছে, তাহলে ক্যালসিয়ামের যে ভরটা হয় সেটা কত হয় না 20 + 20, 20টা প্রোটন 20টা নিউট্রন, মানে হচ্ছে 40। তাহলে যদি বলা হয় দেখো এটা 100 ভাগেই আছে, তাহলে 100 ভাগ CaCO3 তে কতটা ক্যালসিয়াম আছে, 40 আছে, মানে এর আয়তন সংযুক্ত হবে 40%, ঠিক আছে। এটা হচ্ছে আয়তন সংযুক্তি, মানে 100 ভাগে কতটা আছে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আয়তন সংযুক্তি বার করা হয়। এরপর দেখো আমরা যে এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
কোন একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো কোন একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ধরো বিক্রিয়া অংশ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। দেখো রাসায়নিক বিক্রিয়ায় কিছু মৌল অংশগ্রহণ করে, যে মৌলগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। ধরো এক্স আর ওয়াই কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করেছে এবং পি এবং কিউ এই যৌগগুলি উৎপন্ন করেছে, এই পদার্থগুলি উৎপন্ন করেছে। তাহলে এই যে পদার্থগুলো এক্স ওয়াই যারা এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদেরকে বলা হয় রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক, বিক্রিয়ক বা রিয়েক্টেন্ট, বিক্রিয়ক পদার্থ। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক পদার্থ বা রিয়েক্টেন্ট বলা হয়। আর এই যারা যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত, এগুলো বিক্রিয়ায় তৈরি হয়েছে, বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তাহলে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো পার্টিসিপেট করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ বা রিয়েক্টেন্ট। ঠিক আছে, আর যে পদার্থগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ, এগুলোকে প্রোডাক্ট বলা হয়, ইংলিশে বলা হয় প্রোডাক্ট, আর এগুলোকে রিয়েক্টেন্ট বলা হয়, রিয়েক্টেন্ট। আচ্ছা, এই যে এরপর যে রাসায়নিক এই যে এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, এদেরকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, যে বিক্রিয়ার সাহায্যে সেই বিক্রিয়াটির যে সাংকেতিক যে প্রকাশ, ঠিক আছে, এই যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থকে, ঠিক আছে, যে সাংকেতিক প্রকাশের মানে বিক্রিয়াটিকে এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে এই রাসায়নিক বিক্রিয়াটিকে, ঠিক আছে, যে সাংকেতিক প্রকাশ করা হয়েছে সেই সাংকেতিক প্রকাশকে বলা হয় রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, দেখো একটু বলে দিই, এগুলো মানে হচ্ছে কি বলছি না, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো, এই যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত যে পদার্থগুলি আছে, ঠিক আছে, এদেরকে চিহ্ন বা সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার যে সাংকেতিক প্রকাশ সেই সাংকেতিক প্রকাশকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, এখন দেখো এই যে রাসায়নিক সমীকরণ বলছি, এই রাসায়নিক সমীকরণে মনে রাখবে বিক্রিয়ক পদার্থের ভর আর বিক্রিয়াজাত পদার্থের ভর কিন্তু একই থাকে। বিক্রিয়ক যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাদের টোটাল ভর, আর যারা বিক্রিয়ার ফলে তৈরি হলো তাদের টোটাল ভর কিন্তু একই হয় রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, আর এদের যদি পরিমাণগত যে সম্পর্ক, সেই পরিমাণগত সম্পর্ককে গণনা করার জন্য, ঠিক আছে, যে গণনা করা হয় তাকে বলা হয় স্টয়চিওমেট্রি বলা হয়। ঠিক আছে, তাকে স্টয়চিওমেট্রি বলা হয়। কি বলছি আমি, যে এই যে পদার্থগুলো আছে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে, এদের মধ্যে যে পরিমাণগত সম্পর্ক, ঠিক আছে, সেই গণনাকে বলা হয় স্টয়চিওমেট্রি। ঠিক আছে, স্টয়চিওমেট্রি। আর এটা তিন ধরনের হতে পারে, ওজন হতে পারে, ওজন হতে পারে, ওজন আয়তন হতে পারে, আবার আয়তন হতে পারে। ঠিক আছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যে পরিমাণগত যে গণনা সেটা তিন ধরনের হতে পারে। বলি একবার, যে এই যে বিক্রিয়ক পদার্থগুলো আছে আর এই যে বিক্রিয়াজাত পদার্থগুলো আছে এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক পরিমাণগত যে সম্পর্ক সেটা তিন ধরনের হতে পারে। বললাম ওজন হতে পারে, ওয়েট হতে পারে, ওজন আয়তন হতে পারে, ওয়েট ভলিউম হতে পারে, এটা বা ভলিউম বা আয়তন হতে পারে। এটা তিন ধরনের হতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো একটা বিক্রিয়া লিখছি C+O2, কার্বনের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন কি তৈরি হবে, CO2 তৈরি হবে। এখন দেখো এই যে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে এদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক পদার্থ। তাহলে কার্বন এবং অক্সিজেন হয়ে গেল বিক্রিয়ক পদার্থ, আর যেটা তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা এটাকে বলা হয় প্রোডাক্ট, যেটা তৈরি হয়েছে আমাদের। এখন দেখো এই যে কার্বন,
ঠিক আছে, এখানে কার্বনের যদি আণবিক ভর বার করি তাহলে কত হবে 12, আর তাকে যদি গ্রামে প্রকাশ করা হয় তাহলে 12 গ্রাম, আর এখানে কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত 44 গ্রাম। তো দেখো 12 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে না 44 গ্রাম। তাহলে এটা দেখো ওয়েট মানে ভর ঠিক আছে, ওজন যে সংক্রান্ত যে গণনা সেটা, এটা ওজন আছে এটা ওজন আছে, ওজন গণনা এটা বলে WW বা ওজন সংক্রান্ত গণনা। ঠিক আছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে। আবার এরকম হতে পারে ধরো যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 একে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে, এটাকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এখন দেখো এখানে এর আণবিক ভর কত হয়, আমরা দেখেছি এর আণবিক ভর হয় 100, গ্রামে প্রকাশ করলে হবে 100 গ্রাম। আর এখানে দেখো এই যে CO2, এখানে মনে রাখবে যে এই সামনে যদি কোনো না সংখ্যা থাকে, যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি হচ্ছে ওর মোল সংখ্যা। ঠিক আছে, আর মোল সংখ্যা মানে আমরা কি জানি, মোল সংখ্যা সমান কি হয় না প্রদত্ত ভর বা আণবিক ভর। প্রদত্ত মানে যেটা দেয়া থাকবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর, আণবিক ভর। ঠিক আছে, তাহলে দেখো এই মোল সংখ্যা, এখানে যে মোল, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে কত মোল তৈরি হয়েছে, এখানে 1 মোল তৈরি হয়েছে। ঠিক আছে, আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। ঠিক আছে, এখন এটা দেখো কি হয়ে গেল, এটা হচ্ছে ওয়েট বা ওজন, আর এটা হচ্ছে আয়তন। তাহলে এটা ওজন আয়তনের যে সম্পর্ক বা গণনা, ঠিক আছে, এটা হয়ে গেল। আবার ধরো আয়তন বলেছি, মানে এখানে দেখো 1 মোল আছে, এটা হবে কত 22.4 লিটার। CaCO3 থেকে কত লিটার অক্সিজেন তৈরি হয়েছে, এই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে আর 22.4 লিটার। দেখো বিক্রিয়ক পদার্থ আছে আয়তনে, বিক্রিয়াজাত পদার্থ আছে আয়তনে, এটা হচ্ছে ভিভি বা ভলিউম বা আয়তন সংক্রান্ত গণনা। ঠিক আছে, তাহলে 3 ধরনের গণনা হয়। এর আগে আমি একটু বলে দিই যে এই যে আমি লিটার মোল সংখ্যা এগুলো বলছি, এটা সম্পর্কে একটু বলে দিই। দেখো আমরা দেখেছি যে আণবিক ভর আমরা প্রোটন আর নিউট্রন সংখ্যাকে যোগ করে দিলেই আণবিক ভর পেয়ে যাব। এখন দেখো এই সম্পর্কটা একটু মনে রাখবে যে আণবিক এগুলো লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট। আণবিক ভর এগুলো সব ক্লাস 9-এ পড়েছো। আণবিক ভর সমানই হয় 1 মোল, 1 মোল যে কোনো গ্যাসের ভরটা হবে আণবিক ভর, সমান হবে কি মোলার আয়তন, মোলার আয়তন বা মোলার যে ভলিউম বলা হয় আয়তন, এই মোলার আয়তনের ভলিউম হয় মানে মানটা হয় 22.4 লিটার। মানে ধরো এরকম যদি বলে যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার। যদি গ্যাসের আণবিক ভর দেওয়া থাকে তাহলে সেই আণবিক ভরের সাথে কি হবে, ওই গ্যাসটির যে আয়তন হবে, আণবিক ভরের যে গ্যাস, সেই গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার। সমানই হয় আয়তন হয়ে গেল, সমানই হয় হবে সমান 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। ঠিক আছে, তাহলে দেখো ব্যাপারটি কি না এত সংখ্যক অণুর, ঠিক আছে, যে ভর সেটাকে বলে আণবিক ভর, এবং এত যে সংখ্যক অণু, এই সংখ্যক অণুটাকে বলা হয় 1 মোল। আর এই এত সংখ্যক মানে অ্যাভোগাড্রো সংখ্যক যে অণু যে জায়গা দখল করে সেই জায়গাটাকেই বলা হয় মোলার আয়তন, যেটা হচ্ছে 22.4 লিটার। যদি বলে 1 মোল CO2 গ্যাসের আয়তন কত হবে না, আয়তন হবে 22.4 লিটার। নিচে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। আরবার যদি বলা হয় যে দেখো অক্সিজেনের এর আণবিক ভর কত হয় না, আণবিক ভর এটা কত হয় না, দেখো অক্সিজেনের হচ্ছে 8 + 8, দুটো পরমাণু আছে মানে 2 × 2, তাহলে কত হচ্ছে 32। ঠিক আছে, তাহলে দেখো 32 গ্রাম O2
এর আয়তন কত হবে? দেখো আণবিক ভর সমান কত আয়তন হয়? 22.4 লিটার। 22.4 লিটার। ঠিক আছে। আবার যদি বলা হয় এই যে 32 গ্রাম অক্সিজেনে কত সংখ্যক অণু আছে, না এই যে 6.022 ইন্টু 10⁻23, তাহলে এই এর মধ্যে কতগুলো অণু আছে? না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু আছে। সংখ্যক অক্সিজেন অণু আছে, O2 অণু আছে। আর যদি এখানে পরমাণুর সংখ্যা বার করে, তা দেখো একটা অক্সিজেনের মধ্যে দুটো অক্সিজেন পরমাণু আছে। এই যে অক্সিজেন অণুটি কটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত? না দুটো অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। তাহলে এখানে যদি অক্সিজেন পরমাণুর সংখ্যা বার করতে বলে, তাহলে এটা ইন্টু 2 হয়ে যাবে। ঠিক আছে, মানে 12.044 10⁻23 হবে। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। আর আমরা মোল সংখ্যা সমান কি বললাম? এই সম্পর্কটা একটু লিখে নেবে। আর মোল সংখ্যা সমান কি বললাম? এই যে মোল সংখ্যা, এটা সমান কি হয়? মোল সংখ্যাকে n দিয়ে লেখা হয়। মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত ভর দেওয়া থাকতে পারে, তাহলে ভর হবে। যদি আয়তন দেওয়া থাকে তাহলে আয়তন হবে। ঠিক আছে, যদি অনুসংখ্যা দেওয়া থাকে তাহলে অনুসংখ্যা হবে। অনুসংখ্যা, ঠিক আছে, ডিভাইডেড বাই আণবিক ভর। যে মৌলটা বলেছে তার আণবিক ভর। 1 মিনিট। যে মৌলটা দেওয়া আছে তার আণবিক ভর হবে আণবিক ভর ঠিক আছে, বা যে আয়তনটা সেটাকে বলা হয় মোলার আয়তন, যেটা 22.4 লিটার হয়। মোলার আয়তন, ঠিক আছে, বা ওই যে 6.022 অ্যাভোগাড্রো সংখ্যা যেটাকে বলা হয় 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। ঠিক আছে, এটা হচ্ছে মোল সংখ্যা সমান হার। ঠিক আছে, এবার দেখো এটা একটু দেখে নাও, এটা তুলে নেবে। হ্যাঁ, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ বলছিলাম, এটা ক্লাস 9-এ পড়েছো, এখানে আমার লাগবে অঙ্কগুলো করতে গেলে। এই 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 যে সমীকরণ, এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু এখানে লাগবে। দেখো ধরো এরকম দিয়ে দিল, যে এরকম ম্যান দিতে পারে যে ধরো 22 গ্রাম CO2 গ্যাসের যদি বলে আয়তন কত, আয়তন নির্ণয় করো, তাহলে কিভাবে করব? দেখো বলেছে 22 গ্রাম, এখানে 22 গ্রাম CO2 গ্যাসের আয়তন বার করতে বলেছে। দেখো আমরা আণবিক ভর সমান কত জানি? দেখো এখানে সমীকরণটি দেখো, যে সমীকরণ নয়, এটা হচ্ছে সম্পর্ক। আণবিক ভরের সাথে কি সম্পর্ক আছে? আয়তনের। না, আণবিক ভর সমান 22.4 লিটার, যে কোনো গ্যাসের ক্ষেত্রে হতে পারে। তাহলে দেখো আণবিক ভরটা আমাকে বার করতে হবে। যেহেতু এখানে ভর বলেছে, ভরের সাথে যে গ্রাম দিয়ে আছে, ভরের সাথে আয়তনের সম্পর্ক। তাহলে আমরা জানি যে আণবিক ভর সমান 22.4 লিটার আয়তন। তাহলে CO2 গ্যাসের এর আণবিক ভর কত হবে? দেখো সি এর হচ্ছে 6টা প্রোটন, 6টা নিউটন, কার্বনের হয়ে গেল, প্লাস অক্সিজেনের হচ্ছে 8টা প্রোটন প্লাস 8টা নিউটন, ইন্টু দুটো আছে পরমাণু, তাহলে কত হচ্ছে এটা? 12 32 44। এটাকে যদি গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা দেখি আণবিক ভর সমান 44 গ্রাম CO2, এর আয়তন কত হবে? না 22.4 লিটার। এটা আমরা এখান থেকে জানি, এই যে এখান থেকে দেখো ইকুয়েশনটা যেটা পেয়েছি, সম্পর্ক যেটা পেয়েছি, যে আণবিক ভর সমান 22.4 লিটার আয়তন। ঠিক আছে, তাহলে কি হবে? 1 গ্রাম CO2 এর আয়তন কত হবে? না 22.4 বাই 44। আচ্ছা, আর এটা যদি কত বলেছে 22 গ্রাম CO2 এর আয়তন কত হবে? না 22.4 ডিভাইডেড বাই 44 ইন্টু 22, তাহলে 22 2-এ, এটা কত হচ্ছে? যদি ক্যান্সেল করো তাহলে 2 11.5
টু, তাহলে কত হবে না 11.2 লিটার। ঠিক আছে, 22 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত হবে না 11.2 লিটার। এবার ধরো এরকম দিতে পারে, এটা দেখে নেবে যদি প্রবলেম থাকে, দেখে নেবে। ঠিক আছে, এবার ধরো এরকম দেয়া আছে যে, ধরো এরকম দেয়া আছে যে কোন একটি রাসায়নিক বিক্রিয়ায়, ধরো আমি আগে করে নিই তারপর আমি তোমাদেরকে বলছি। যেমন ধরো H2 ও হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে জল তৈরি করে H2O। তাহলে ধরো এটাকে যদি সমত বিধান করি, তাহলে এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো অক্সিজেন, দুটো, তাহলে এখানে অক্সিজেন দুটো করার জন্য 2 দিতে হবে আমাকে। হাইড্রোজেন 4টা হয়ে গেছে, 2 দুগুণে 4 হয়ে গেছে, মানে এখানে 2 দিতে হবে। ঠিক আছে, আমি কি বললাম যে কোনো একটা রাসায়নিক সমীকরণের, ঠিক আছে, সামনে মানে কোনো একটা মৌল বা যৌগের আগে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে এখানে কথা আছে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 মোল হাইড্রোজেন সাথে বিক্রিয়া করেছে 1 মোল অক্সিজেন। ঠিক আছে, কত মোল জল তৈরি করেছে 2 মোল, 2 মোল জল তৈরি করেছে। ঠিক আছে, মানে এখানে এক, তাহলে কত আয়তনের হাইড্রোজেন বিক্রিয়া করছে এখানে, দেখো আমরা কি জানি যে 1 মোল H2 সমান কত না 22.4 লিটার। মোলার আয়তন বলা হয় যে কোনো গ্যাসের আয়তন, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে এখানে 2 মোল বলেছে, মানে কত হবে 2 ইন্টু 22.4 লিটার। এটা মানে হচ্ছে 44.8 লিটার। ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করেছে কার সাথে 1 মোল বলেছে, তাহলে 1 মোল মানে 22.4 লিটার অক্সিজেনের সাথে নিয়ে কি তৈরি হচ্ছে 2 মোল, মানে 2 মোল মানে আয়তন কত হবে 44.8 লিটার জল কিন্তু তৈরি করেছে। এখানে দেখো আয়তন সংকোচন হচ্ছে, আয়তনের হ্রাস হচ্ছে। তাহলে এরকম দিয়ে দিতে পারে যে 2 মোল হাইড্রোজেনের সাথে কত মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল জলের অণু তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে করবো আমরা। ঠিক আছে, এই যে সামনে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই মনে রাখবে যে ওর মোল সংখ্যা, এটা হচ্ছে এর মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে এরকম প্রবলেম দেখে রাখবে, বা এরকম ধরো দিয়ে দিতে পারে যে এই যে সম্পর্কটা আছে মোলার আয়তনের সাথে আণবিক ভরের মানে অণুর সংখ্যার যে সম্পর্ক সেটা দিতে পারে, মোল সাথে এরকম দিতে পারে যে ধরো এরকম দিতে পারে যে 1 মোল নয়, এটা দিবে ধরো 9 মোল। ঠিক আছে, 9 মোল জল এর ভর নির্ণয় করো, এর ভর কত, এরকম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি, আগে আণবিক ভরটা বার করতে হবে H2 এর, দেখো মোলের সাথে ভরের সম্পর্ক, মানে কোনটা লাগবে দেখি, এই দেখো এখানে আছে মোল আর এটা হচ্ছে আণবিক ভর, এই সম্পর্ক। ঠিক আছে, ভরের সাথে মানে আণবিক ভর বার করবো এবার, আর মোল সংখ্যা 1 মোল সমান আণবিক ভর। তা দেখো এটা যদি লিখি আমরা যে H2 এর আণবিক ভর, আণবিক ভর, H2 এর আণবিক ভর কত হবে, হাইড্রোজেনের হচ্ছে একটা প্রোটন, নিউট্রন থাকে না, তাহলে 0 নিউট্রন থাকে না এর মধ্যে, হাইড্রোজেনের মধ্যে কটা পরমাণু আছে 2টো, প্লাস অক্সিজেনের 8টা প্রোটন 8টা নিউট্রন। তাহলে এটা কত হচ্ছে 16 18। ঠিক আছে, তাহলে দেখো 1 মোল, আমরা জানি 1 মোল সমান আণবিক ভর 1 মোল O2 সমান কি হবে, সরি O2 নয় এটা H2 হবে। দেখো 1 মোল H2 সমানে কি জানি, 1 মোল যে কোনো মৌল বা যৌগ সমান কি হয় না তার আণবিক ভর হয় 18 গ্রাম H2O। ঠিক আছে, এখানে কত মোল বলেছে 9 মোল, 9 মোল H2O, H2O মানে জল কিন্তু। ঠিক আছে, তাহলে কত হবে 18 ইন্টু 9 গ্রাম। ঠিক আছে, মানে কত হচ্ছে দেখো
এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হবে? 162 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা ভরতে পেয়ে গেলাম আমরা জলে। ঠিক আছে, এরকম ম্যাথ দিতে পারে। ঠিক আছে, এই ম্যাথগুলো একটু দেখে রাখবে। আর এই সম্পর্ক যেগুলো বললাম আমি, এই সম্পর্কগুলো একটু দেখবে। এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা একটু দেখবে। এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। এই সম্পর্ক যেটা বললাম আমি, মিনিট, এই যে সম্পর্কটা আমি বললাম, এই সম্পর্কটা একটু দেখে রাখবেন। এই সম্পর্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট সম্পর্ক। এই সম্পর্কটা দেখে রাখবে, এটা আছে। আর এই যে এখানে বললাম যে আণবিক ভরের সাথে যে এর সম্পর্ক, বাষ্পঘনত্বের যে সম্পর্ক, এই সম্পর্কটা, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটাও দেখে রাখবে, এটাও দেখে রাখবে। m সমান 2d বা d সমান m/2। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকে এখান পর্যন্তই থাক। এইখানে আজকে আমরা সমাপ্তি করছি। পরের দিন আমরা এর পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা করব।